হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। এর আগের ক্লাসে আমরা প্রথম পার্টে কিন্তু যে প্রাইমারি যে ইন্টারভিউ 2022 যে রিক্রুটমেন্ট হয়েছে, তো তাদেরকে কী কী প্রশ্ন করেছিল ওইগুলো একটু কালেক্ট করে তোমাদের সঙ্গে আমি আলোচনা করার চেষ্টা করছি। তো এখানে তোমাদেরকে বলবো যে যে টপিকগুলো থেকে তখন প্রশ্ন করা হয়েছিল সেই টপিকগুলো কিন্তু বিস্তারিতভাবে কিন্তু জেনে যেতে হবে, কারণ সেগুলো থেকে প্রশ্ন করার চান্স কিন্তু খুবই বেশি রয়েছে, বা তোমাদের মধ্যে একটা ধারণা থাকবে যে আমাদেরকে এরকম প্রশ্ন করতে পারে। তাই আমি কিন্তু প্রথম ক্লাসে যে টপিকগুলো আলোচনা করছিলাম সেগুলো তো অবশ্যই পড়বে। তো আজকের ক্লাসে আমরা কিন্তু পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 2 মানে যে প্রশ্নগুলো এর আগের দিন আলোচনা হয়েছিল তারপরের থেকে আমরা কিন্তু আজকে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা কিন্তু এগুলো সবই কিন্তু আলোচনা করে নিয়েছিলাম অলরেডি। আজকে আমরা আলোচনা করছি এইখান থেকে। ওকে, 6 নম্বর কোশ্চেন থেকে আজকে আমাদের আলোচনার টপিক বলছে পশ্চিমবঙ্গের রাজ্য ফলের নাম কি। এটা কিন্তু জিজ্ঞেস করেছিল ইন্টারভিউ, ঠিক আছে, আমি যে প্রশ্নটা পেয়েছিলাম। তো পশ্চিমবঙ্গের রাজ্য ফলের নাম হচ্ছে আম। কিন্তু দেখো যে তোমাকে যে এবার যে আমি জিজ্ঞেস করবে এমনটা তো নয়। তাহলে আমাদের যে পশ্চিমবঙ্গের যে জাতীয় প্রতীকগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে জেনে যেতে হবে। যেমন হচ্ছে রাজ্য সঙ্গীত। রাজ্য সঙ্গীত হচ্ছে বাংলার মাটি বাংলার জল, রবীন্দ্রনাথের লেখা। রাজ্য পশুর নাম হচ্ছে ফিশিং ক্যাট। তাহলে রাজ্য সঙ্গীতটা যেটা লেখা আছে সেটা 2 থেকে 3 লাইন একটু পড়ে যেও, কারণ জিজ্ঞাসা করতে পারে 2 থেকে 3 লাইন বলে শোনান, তাহলে পড়ে যেতে হবে। রাজ্য পশুর নাম হচ্ছে ফিশিং ক্যাট। রাজ্য পাখির নাম হচ্ছে সাদা বুকওয়ালা মাছরাঙা, মানে সাদা গলাওয়ালা হবে, এখানে হয়তো ভুল হয়েছে বা কিছু একটা আছে, মানে সাদা ছোপ থাকবে মাছরাঙা। রাজ্য ফুলের নাম হচ্ছে শিউলি। রাজ্য ফল হচ্ছে আম। রাজ্য বৃক্ষ হচ্ছে ছাতিম। আর রাজ্য খেলা খোখো। যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের কোনো রাজ্য খেলা নেই, অনেক সময় ফুটবলও পাবে, অনেক সময় খোখো পাবে, কিন্তু বেসিক্যালি এটা খোখো ধরা হয়, কিন্তু এটা রাজ্য যে সরকারি যে স্ট্যাম্প দেওয়া, সরকারি যে অনুমোদন প্রাপ্ত যে রাজ্য খেলা সেটা কিন্তু নেই। তারপরে চলে আসে নেক্সট কোশ্চেন, জন কিটসের লেখা 2টি কবিতার নাম বলুন। ইংরেজিতে যাদের ইংরেজিতে অনার্স তাদেরকে এইসব প্রশ্নগুলো করে যে জন কিটসের লেখা 2টি কবিতার নাম বলুন। তাহলে দুটো কবিতা অনেক গুগলে তুমি পেয়ে যাবে নাম, সে যেখান থেকে পড়ে নিও। বলছে ওডি টু নাইটেঙ্গেল আর ওডি ওয়ানে গ্রিসিয়ান উরুন। এছাড়াও তার আর একটা কবিতা হলো স্লিপ অ্যান্ড পোয়েট্রি। অনেকগুলো কবিতায় রয়েছে, সেগুলো একটু একটু করে ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতবর্ষের সবথেকে বড় সীমানা কোন দেশের সাথে শেয়ার করেছে। তাহলে ভারতের সবথেকে বড় সীমানা কোন দেশের সাথে শেয়ার করেছে, এটা হবে বাংলাদেশ। তাহলে বাংলাদেশ থেকে জানলাম, তাহলে আমাদের ভারতের সঙ্গে আর কার বর্ডার শেয়ার করেছে সেগুলো জানতে হবে তোমাদেরকে। যেমন দেখো, ভারত পাকিস্তান সীমানার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। ভারত চীন ম্যাকমোহন লাইন। ভারত আফগানিস্তান ডুরান্ড লাইন। ভারত বাংলাদেশ 3 বিঘা করিডর। ভারত শ্রীলঙ্কা প্রণালী। তাহলে এই যে বাউন্ডারিগুলোর নাম, এই বাউন্ডারিগুলোর নাম কিন্তু একটু ভালো করে জেনে যাবে, এগুলো জিকে, সাধারণ জিকে। নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করছে, বিদ্যালয়ে যদি কোনো দিন রাঁধুনি না আসে তাহলে আপনি শিক্ষক হিসাবে কি করবেন। খুবই সচরাচর এই প্রশ্নটা করে থাকে যে বিদ্যালয়ে যদি কোনো দিন রাঁধুনি না আসে তাহলে আপনি কি করবেন। বলছে বিদ্যালয় একটি পরিবারের মতো, তাই সেই দিন শিক্ষক বা শিক্ষিকারা দায়িত্ব ভাগ করে নেবেন। কিছুজন পাঠদানটাকে সামলাবেন আর বাকিজন রান্না করবেন। যদি এরকম কোনো সুযোগ সুবিধা না থাকে তাহলে আমি কি করব, বাইরে থেকে কোনো খাবার নিয়ে এসে সেটাকে বাচ্চাদেরকে বিতরণ করে দেবো, যে কোনো শুকনো খাবার সেটা বিতরণ করে দেবো। তারপর চলে আসো লার্নিং ডিসএবিলিটি কি। লার্নিং ডিসএবিলিটি হলো এটি স্নায়বিক অবস্থা যা মস্তিষ্কে তথ্য প্রেরণ, গ্রহণ ও প্রক্রিয়াকরণের ক্ষমতাকে প্রভাবিত করে। তো লার্নিং ডিসএবিলিটি হচ্ছে একটা আমাদের হচ্ছে কি নিউরন ডিসএবিলিটি বা স্নায়বিক অবস্থা, ঠিক আছে, যেটা মস্তিষ্কে তথ্য প্রেরণ, গ্রহণ এবং প্রক্রিয়াকরণে বাধা সৃষ্টি করে। তাহলে লার্নিং ডিসএবিলিটিগুলোর নাম কি, যেমন হচ্ছে ডিসলেক্সিয়া, যেটা রিডিং ডিসএবিলিটি বলা হয়। ডিসক্যালকুলিয়া, যেটা গণিতের সমস্যা। ডিসগ্রাফিয়া, যেটা লিখতে সমস্যা। এগুলো একটু পড়ে যাবে তাহলেই হবে। তারপরের প্রশ্ন জিজ্ঞেস করেছিল পঠন অক্ষমতাকে কি বলা হয় বা ডিসলেক্সিয়া বলা হয়। তারপরে বলছে
তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি প্রাইমারি ইন্টারভিউ ক্র্যাশ কোর্স। তো তোমরা যারা আমাদের প্রাইমারি ইন্টারভিউ কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে কিন্তু তোমাদেরকে রেগুলার আমরা অনলাইনেই, যেহেতু ক্লাসটা আমাদের অনলাইন ক্লাসে, কিন্তু তোমাদের ভিডিও কলের মাধ্যমে সমস্ত ক্লাস করানো হবে। এখানে তোমরা প্রত্যেকটা ক্লাসের প্রশ্ন উত্তর, পিডিএফ, ডেমো ক্লাস সমস্ত কিছু তোমাদেরকে এখানে প্রিপারেশন করানো হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের প্রশ্ন বলছে ভগ্নাংশ কাকে বলে, এটা আমাদেরকে জানতে হবে। আমি তোমাদেরকে ভগ্নাংশের ওপরে ডিটেলসে ক্লাস করিয়েছি, দেখবে পুরো ডিটেলসে ক্লাস করানো আছে ভগ্নাংশ। কারণ ইন্টারভিউয়ে কিন্তু ভগ্নাংশের ধারণা থেকে, তার সংজ্ঞা থেকে, বিভিন্ন যে টাইপ সেগুলো কিন্তু খুবই জিজ্ঞাসা করে। বারবার করে বলছি, ভগ্নাংশটাকে ভালো করে পড়ে যাবে। তাহলে ভগ্নাংশ কাকে বলে? যে দুটি পূর্ণ সংখ্যাকে ভাগ বা অনুপাত আকারে প্রকাশ করাকে কি বলছি আমরা? ভগ্নাংশ বলছি। এটা বলতে পারো, বা অন্যভাবেও তুমি বলতে পারো যে কোনো একটা অংশকে, ভালো করে শোনো, কোনো একটা অংশকে যখন আমরা সমগ্র অংশের সঙ্গে তুলনা করি, কি বললাম? কোনো একটা অংশকে যখন আমরা সমগ্র অংশের সঙ্গে তুলনা করি, যেমন ধরো 2:5, মানে কোনো একটা অংশ মানে 2 একটা অংশ, সমগ্র অংশ কত? 5, মানে 5 ভাগের মধ্যে 3 ভাগ। বুঝতে পেরেছো? তাহলে কোনো একটা সমগ্র অংশের মধ্যে কোনো একটা নির্দিষ্ট অংশকে বোঝাতে আমরা ভগ্নাংশ বলি। এটা কিন্তু মাথায় রেখো। তাহলে ভগ্নাংশ যে টাইপগুলো রয়েছে একটু ভালো করে তোমরা জেনে যাবে। ওকে, চলো নেক্সট দেখো। খুব ভালো একটা প্রশ্ন এখানে আছে যে পদ কাকে বলে। ইন্টারভিউ জিজ্ঞাসা করা প্রশ্ন যে পদ কাকে বলে? শব্দ যখন বিভক্তিযুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে আমরা কি বলবো? পদ বলবো। যেমন দেখো একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে আমি আম খাবো। ঠিক আছে, এ একটা আমি সেন্টেন্স লিখলাম। কি লিখলাম? যে আমি আম খাবো, এ একটা সেন্টেন্স। এই যে আমি, এটা কি বলতো? এটা শব্দ না পদ? অবশ্যই শব্দ, পদ। আম একটা পদ, খাবো এখানে পদ। তাহলে আমি আম খাবো এগুলোকে পদ। তাহলে আমি শব্দের সঙ্গে যখন বিভক্তি যুক্ত হয়েছে, কি বিভক্তি যুক্ত হয়েছে? আমি, এখানে কি যুক্ত হয়েছে? হস্যই বিভক্তি যুক্ত হয়েছে। তাহলে আমি শব্দের সঙ্গে হস্যই বিভক্তি যুক্ত হয়েছে আম। ঠিক আছে, আমের সঙ্গে অবিভক্তি বা শূন্য বিভক্তি যুক্ত হয়েছে। ঠিক আছে, আমের সঙ্গে শূন্য বিভক্তি যুক্ত হয়েছে, আমের সঙ্গে শূন্য বিভক্তি যুক্ত হয়েছে, এটা মাথায় রেখো। আর আমির সঙ্গে হস্যই বিভক্তি যুক্ত হয়েছে, এটা কিন্তু মনে রেখো। তাহলে আমি আম খাবো, এই যে শব্দগুলো রয়েছে এগুলোকে বলছো কি? পদ বিভক্তি, মানে পদ বলছে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। তাহলে এখান থেকে ভালো করে মনে রাখবে পদ কাকে বলে। ইন্টারভিউ জিজ্ঞাসা করা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। তারপরে চলে আসে, শুধু পদ পড়লেই হবে না, তোমাদেরকে বাক্য কাকে বলে, বাক্যের কি কি প্রকারভেদ রয়েছে। ঠিক আছে, বাক্যের যে দুটো মানে খণ্ড রয়েছে, উদ্দেশ্য বিধিও, এগুলো একটু ভালো করে জেনে যাবা, মানে পুরো বাক্যটাকে একটু ভালো করে পড়ে যাবা। তাহলে বাক্যের যে একটা বাক্য হওয়ার কি কি যোগ্যতা থাকা দরকার, এগুলো কিন্তু ভালো করে পড়ে যেতে হবে। কারণ এগুলো কিন্তু বেসিক জিনিস, এগুলো বাংলাতে অনার্স করো বা ইংরেজিতে অনার্স করো বা ইতিহাসে অনার্স করো, প্রত্যেককে ভালো করে কিন্তু এগুলো জেনে যেতে হবে। তারপরে চলে আসি 5E মডেল। দেখো 5E মডেলটা কি বলছে? 5E মডেল হলো একটি শিক্ষা মডেল যা শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে সহজ ও আকর্ষণীয় করে তোলে। তাহলে 5E মডেলটা কি? 5E মডেল হচ্ছে একটি প্রক্রিয়া যেটার মাধ্যমে শিক্ষার্থীদের শেখার যে প্রক্রিয়া সেটাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। আর এই 5E মডেলের ফুল ফর্মগুলো কী কী? 5টা ধাপ রয়েছে। একটা হচ্ছে কি এঙ্গেজ, 2 নাম্বার হচ্ছে এক্সপ্লোর, 3 নাম্বার এক্সপ্লেন, 4 নাম্বার হচ্ছে এলাবোরেট, 5 নাম্বার হচ্ছে ইভ্যালুয়েশন। মানে প্রথমে বাচ্চাদেরকে কোনো একটা টপিকের সঙ্গে পরিচয় করাতে হবে, তারপর সেই টপিক সম্পর্কে বাচ্চাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিতে হবে, মানে ইনফরমেশন কালেক্ট করতে হবে, এবং তারপর সেই ইনফরমেশনগুলোকে বিশ্লেষণ করতে হবে, তারপরে সেটাকে এলাবোরেট করা মানে প্রয়োগ করতে হবে, আর তারপরে ইভ্যালুয়েট করতে হবে মানে মূল্যায়ন করতে হবে। এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে রেখো। তারপর চলে আসো, তারপরে তোমাদেরকে যে টপিকটা সম্পর্কে ভালো করে জানতে হবে সেটা হচ্ছে লেসন প্ল্যান। লেসন প্ল্যানটা ভালো করে একটু পড়ে নিবি। আমি বারবার বলছি যে টপিকগুলো বলছি একটু ভালো করে পড়বি। ঠিক আছে, তাহলে তোমাকে যদি ইন্টারভিউ জিজ্ঞেস করে আপনি একটা লেসন প্ল্যান তৈরি করার সময় কোন কোন জিনিসগুলো মাথায় রাখবেন, জিজ্ঞেস করতে পারে।
ওকে। লেসন প্ল্যান কয় প্রকার? ম্যাক্রো লেসন প্ল্যান, এটা মাইক্রো লেসন প্ল্যান। মাইক্রো লেসন প্ল্যানের জনক কাকে বলা হয়? এটা কত মিনিটের হয়ে থাকে? তাহলে মাইক্রো লেসন প্ল্যানের কী কী দক্ষতার উপর জোর দেওয়া হয়? তাহলে এগুলো তো ইন্টারভিউ জিজ্ঞাসা করতেই পারে। তাহলে এগুলো কিন্তু সবাইকে জেনে যেতে হবে, বারবার বলছি জেনে যেতে হবে। তাই প্রত্যেকে ডিএলএডের বইগুলো ভালো করে পড়ো, অন্যান্য জায়গায় ফোকাস না করে ডিএলএডের বইগুলো ভালো করে পড়ে যাও। সবাইকে একটা কথা বলবো, ডিএলএডের বইগুলো ভালো করে পড়ে যাও। দেখো লেসন প্ল্যান কি? লেসন প্ল্যান হলো একটি শিক্ষামূলক পরিকল্পনা যা একজন শিক্ষক তার শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট পাঠ্য বিষয় শেখানোর জন্য তৈরি করে থাকেন। এতে উল্লেখ থাকে, কি উল্লেখ থাকে? বাচ্চাদেরকে আমি কি শেখাবো, কিভাবে শেখাবো এবং কিভাবে শিক্ষার্থীদের শেখার মানকে আরও মূল্যায়ন করে তুলবো। বোঝা গেল? তো লেসন প্ল্যানের গুরুত্ব কি? লেসন প্ল্যানের গুরুত্ব হচ্ছে আমি বাচ্চাদেরকে কিভাবে শেখাবো, কোন জিনিসটা শেখাবো, আর বাচ্চাদের কতটা শিখতে পেরেছে তা আমি কিভাবে মূল্যায়ন করব, এই জিনিসগুলোকে ফোকাস করে। নেক্সট বলা হয়েছে মিড ডে মিলের খাবারে যদি বিষাক্ত কোনো জিনিস পড়ে তাহলে আপনি কি করবেন? এটা খুব ভালো প্রশ্ন, যে মিড ডে মিল রান্না হয়ে গেছে, সেই মুহূর্তে কোনো একটা পোকা পড়েছে বা কোনো একটা খারাপ জিনিস পড়েছে যেটা খেলে আমাদের অসুস্থ হয়ে যাব, তো সেক্ষেত্রে একজন শিক্ষক হিসেবে আপনি কি করবেন? যদি মিড ডে মিলের খাবারে কোনো বিষাক্ত পদার্থ থাকে তবে আমি সঙ্গে সঙ্গে খাবারটি পরিবর্তন করব। যদি সময় থাকে তবে নতুন করে খাবার রান্না করব। বিষাক্ত খাবার মাটির মধ্যে পুঁতে রাখবো যাতে অন্য কোনো প্রাণী খেয়ে অসুস্থ না হয়ে যায়। বিদ্যালয়ের রান্নাঘর পরিষ্কার করব যাতে পরবর্তীতে এমন ঘটনা না ঘটে। আর যদি আমার সময় না থাকে, রান্না করার মতো যদি উপযুক্ত সময় না থাকে, এবং যদি আমার আরও যদি অতিরিক্ত খাবার থাকে, দেখা গেল ধরো 3 ড্রাম ভাত রান্না হয়েছে, দেখা গেল 3 ড্রাম ভাত রান্না হয়েছে, তাহলে সেক্ষেত্রে কী করবো? 1 ড্রামে তো নোংরা পড়েছে, বাকি 2 ড্রামে তো নোংরা পড়েনি, তো বাকি 2 ড্রাম সেটা মিলেমিশে বাচ্চাদেরকে ভাগ করে খাইয়ে দেবো। এবার দেখা গেলো 1 ড্রামই ভাত রান্না হয়েছে কিন্তু 1 ড্রামই পোকা পড়েছে, তো সেক্ষেত্রে আমার কী করতে হবে? বাজার থেকে কোনো শুকনো খাবার নিয়ে এসে বাচ্চাদেরকে দিতে হবে, তাছাড়া তো উপায় নেই। তারপর চলে আসি এনসিটির পুরো নাম কি? খুব ভালো প্রশ্ন, জিজ্ঞাসা করবে। এনসিটির পুরো নাম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। মনে রেখো, এনসিটির পুরো নাম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। নেক্সট দেখো, এনসিটির কয়েকটি কাজ বলুন, ইন্টারভিউ জিজ্ঞেস করা প্রশ্ন। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কর্মসূচির মান নির্ণয় ও তা বজায় রাখা। 2 নম্বর বলছে শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অনুমোদন দেওয়া, যেমন বিএড কলেজ, ডিএলএড কলেজ, এমএড কলেজ, এগুলোকে অনুমোদন দেওয়া। শিক্ষক শিক্ষা ব্যবস্থাপনায় পরিকল্পনা ও কর্মসূচি সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার অর্থাৎ ইউজিসি এবং অন্যান্য সংস্থাগুলিকে পরামর্শ প্রদান করা। যে বিভিন্ন যে বিদ্যালয়গুলো রয়েছে তাদেরকে শিক্ষা বিষয়ে উন্নত ঘটানোর জন্য বা শিক্ষা বিষয়কে আরও ডেভেলপ করার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করা। তাহলে এগুলো এনসিটির কাজ। এর আগের ক্লাসে আমি বলেছিলাম এনসিটির সদর দপ্তর কোথায় রয়েছে, বলে দিয়েছি। এনসিটি কবে প্রতিষ্ঠা হয়েছে সেটাও কিন্তু বলে দিয়েছি। চলো নেক্সট দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কী জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? খুব ভালো একটা প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর কী জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। খুব ভালো প্রশ্ন এটা। নেক্সট দেখো, নির্মিতিবাদ কি? যে প্রশ্নগুলো আমি বারবার বলি তোমাদেরকে সেইগুলো দেখো বারবার জিজ্ঞেস করছে। তাহলে নির্মিতিবাদ বলতে কি বোঝায়? নির্মিতিবাদ হচ্ছে বা কনস্ট্রাকটিভিজম বলতে বোঝাচ্ছে শিক্ষার্থী সক্রিয়ভাবে, ভালো করে শোনো, শিক্ষার্থী সক্রিয়ভাবে তার পূর্ব জ্ঞান এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে যখন সারা বিশ্ব জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন করবে তখন তাকে আমরা কি বলবো? নির্মিতিবাদ। এই নির্মিতিবাদে শিক্ষার্থীরা হলো জ্ঞানকে সৃষ্টি করে, মানে জ্ঞানকে তৈরি করে, নিজেদের জ্ঞান তারা নিজেরাই তৈরি করে, আর শিক্ষক মহাশয় শুধুমাত্র তাদেরকে ফ্যাসিলিটেটর হিসাবে সাহায্য করে। শিক্ষার্থীরা যখন তাদের পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে বিশ্বজগৎ সম্পর্কে নতুন জ্ঞান তৈরি করে বা নির্মাণ করে তখন তাকে বলবো নির্মিতিবাদ। নির্মিতিবাদ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কি সক্রিয় নির্মিতিবাদ বা ব্যক্তিগত নির্মিতিবাদ, আর একটাকে আমরা কি বলবো? সামাজিক নির্মিতিবাদ। ব্যক্তিগত নির্মিতিবাদের প্রবক্তা হচ্ছেন পিয়াজে আর সামাজিক নির্মিতিবাদের প্রবক্তা হচ্ছেন ভাইগটস্কি। এগুলো মনে রেখো। নেক্সট কোশ্চেন, একটি ছাত্র বাড়ি থেকে না খেয়ে বিদ্যালয়ে আসে এবং আপনি তার না খাওয়ার ব্যাপারটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনি কি করবেন?
একজন শিক্ষক হিসাবে আমি প্রথমে তার খাওয়ার ব্যবস্থা করব, কারণ একটি শিশুর জন্য খাওয়া একটি মৌলিক প্রয়োজন। এরপর আমি তার ক্লাস নেব। যদি কোনো একটা শিশু যদি জানতে পারো যে সেই শিশুটা খেয়ে আসেনি, সেই ক্ষেত্রে তুমি কি করবে? অবশ্যই সেক্ষেত্রে তোমাকে আগে তার খাবারের ব্যবস্থা করতে হবে। বাচ্চাটার জন্য হতে পারে কোনো শুকনো খাবারের ব্যবস্থা করলে, সেটা দেখতে হবে। এখান থেকে তোমাকে একটা প্রশ্ন করতে পারে ইন্টারভিউ, ক্রস কোশ্চেন। তো ধরুন একটা বাচ্চা আজকে খেয়ে আসলো না, আপনি দোকান থেকে কোনো একটা বিস্কিটের প্যাকেট এনে দিলেন বা একটা চাল ভাজার প্যাকেট এনে দিলেন। আপনি যে তাকে চাল ভাজা বা বিস্কিটের প্যাকেটটা দিলেন, কোনো একটা বাচ্চা সেটা দেখলো বা কয়েকজন বাচ্চা দেখলো যে ও খেয়ে আসেনি, তাই তাকে মানে স্কুল থেকে তাকে বিস্কিটের প্যাকেট বা চিড়ে ভাজার প্যাকেট এনে দেওয়া হয়েছে। তো দেখা গেলো তারপর দিন ওই বাচ্চাগুলোও খেয়ে আসলো না। কেন বলো তো? কারণ তোমার কাছে চিড়ে ভাজা খায় বলে। তো সেই মুহূর্তে আপনি কি করবেন? এই প্রশ্নের আনসার তোমরা কমেন্ট সেকশনে জানাবে। খুব ভালো প্রশ্ন, বুঝতে পেরেছো? প্রশ্ন ক্রস কোশ্চেন হতে পারে যে দেখা গেলো যে আপনি যে যাদেরকে খাবারটা দিচ্ছেন, পরবর্তী টাইমে দেখা গেলো 10 জন খেয়ে আসলো না। সেই মুহূর্তে আপনি কি করবেন? এটার অ্যাকুরেট আনসার কী হবে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আর আরেকটা কথা বলি, ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, তোমরা সেখানে জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু রেগুলার ক্লাসের যে তোমার বিস্তারিত আলোচনা, সারাদিন ছেলে মেয়েগুলো রয়েছে, তারা কিন্তু বিভিন্ন সিচুয়েশনাল প্রশ্ন নিয়ে আলোচনা করছে। তোমরা গ্রুপে থাকলে তোমাদের পড়াশোনাটা আরও বেশি ভালো হবে। তাই প্রত্যেকে গ্রুপে জয়েন হয়ে যাও, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে। চলো, ইতিহাসে যাদের অনার্স ছিল তাকে জিজ্ঞেস করেছিল নূরজাহান কে ছিলেন। তাহলে নূরজাহান ছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী। তিনি রাজনীতিতে প্রভাব বিস্তার করেছিলেন। তো তোমাকে যারা ইতিহাসে অনার্স তাকে জিজ্ঞেস করতে পারে যে তাজমহল কে তৈরি করেছিলেন, তাজমহল কার স্মৃতিতে তৈরি করা হয়েছিল, জিজ্ঞেস করতে পারে। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল, পলাশির যুদ্ধ কবে হয়েছিল, খানোয়ারের যুদ্ধ কবে হয়েছিল, এগুলো কিন্তু জিজ্ঞাসা করবে। এগুলো ইতিহাসের মেন জিনিস। যারা ইতিহাসে অনার্স তারা বুঝতে পারছো না যে ইতিহাস থেকে কী পড়বো, জিজ্ঞেস করতে পারে যে সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেছিলেন, জিজ্ঞেস করতে পারে। হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিলেন, জিজ্ঞেস করতে পারে। তাহলে এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। অশোক কোন যুগের রাজা ছিলেন, জিজ্ঞাসা করতে পারে। কলিঙ্গ যুদ্ধ কার সঙ্গে হয়েছিল, জিজ্ঞাসা করতে পারে। আলেকজান্ডার কার সময় ভারতে এসেছিলেন, জিজ্ঞাসা করতে পারে। মেগাস্থিনিস কার সময় ভারতে এসেছিলেন, জিজ্ঞাসা করতে পারে। ইন্ডিকা গ্রন্থটি কে লিখেছেন, জিজ্ঞাসা করতে পারে। এগুলো হচ্ছে ইতিহাসের প্রশ্ন। যারা ইতিহাস সম্পর্কে ভয় পাচ্ছিল যে ইতিহাস থেকে কী পড়বো, এগুলো পড়তে হবে। বুঝতে পেরেছো? ইতিহাস থেকে এগুলো পড়তে হবে। দেখো তারপরেই প্রশ্ন করেছে সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল। সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে, মনে রাখতে হবে। চলো নেক্সট দেখো, সিপাহী বিদ্রোহের সূচনা কে করেছিলেন, মঙ্গল পাণ্ডে। তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে সিপাহী বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল প্রথম, জিজ্ঞাসা করতে পারে। তাহলে এই বিদ্রোহগুলো সম্পর্কে তোমাকে জেনে যেতে হবে। ইন্টারভিউয়ে কোনো নির্দিষ্ট সিলেবাস নেই, সব কিছুই কিন্তু তোমাকে জেনে যেতে হবে। চলো নেক্সট দেখো, ঘনবস্তু কাকে বলে উদাহরণ দিন। ঘনবস্তু কাকে বলে উদাহরণ দিন। যে সকল বস্তু বা পদার্থ কিছুটা স্থান দখল করে রাখে এবং যাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে তাদেরকে আমরা বলবো ঘনবস্তু। যেমন হচ্ছে লুডুর ছক্কা। নেক্সট বলছে একজন ভারতীয় দার্শনিকের নাম বলুন। অনেকজন আছে। একজন ভারতীয় দার্শনিকের নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে, শ্রী সর্বপল্লী রাধাকৃষ্ণন হতে পারে। ঠিক আছে, এরা সবাই কিন্তু ভারতীয় দার্শনিক। নেক্সট বলছে 12ই জানুয়ারি কার জন্মদিন, স্বামী বিবেকানন্দ। জিজ্ঞাসা করতে পারে রবীন্দ্রনাথের জন্মদিন কবে, কাজী নজরুল ইসলামের জন্মদিন কবে, ঠিক আছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন কবে, জিজ্ঞাসা করতে পারে। তাহলে মেন মেন জিনিসগুলো ভালো করে কিন্তু তোমাদেরকে পড়ে যেতে হবে। কার কবে জন্মদিন রয়েছে, বিশেষ বিশেষ ব্যক্তিদের জিনিসগুলো জেনে যেতে হবে। এছাড়াও আমাদের স্কুলে কোন কোন দিবস পালন করি, কবে কি দিবস থাকে, এগুলো পড়ে রাখবে। পরিবেশ দিবস কবে পালন করা হয়, ঠিক আছে। তারপর জিজ্ঞেস করতে পারে যে বনভূমি দিবস কবে পালন করা হয়, জিজ্ঞেস করতে পারে। তাহলে এগুলো কিন্তু দিবস সম্পর্কে একটু ধারণা তোমাদেরকে নিয়ে যেতে হবে। নেক্সট দেখো, শিক্ষার প্রধান উপাদান কি। শিক্ষার প্রধান উপাদান হচ্ছে শিক্ষার্থী থাকবে, শিক্ষক থাকবে, পাঠ্যক্রম থাকবে আর শিক্ষা প্রতিষ্ঠান থাকবে। এগুলো হচ্ছে একটা শিক্ষার প্রধান উপাদান। নেক্সট কোশ্চেন দেখো, পৃথিবীর উৎপত্তি কিভাবে হয়েছে। এটা খুব ভালো প্রশ্ন। পৃথিবীর উৎপত্তি হয়েছে বিভিন্ন কারণে বা বিভিন্ন থিওরি রয়েছে। একটাকে বলা হয় কি বিগ ব্যাং থিওরি। কি বলা হয়, বৈজ্ঞানিক মতবাদ। যেটাকে বৈজ্ঞানিক মতবাদকে কি বলছে, বিগ ব্যাং থিওরি বলছে। যেটা হচ্ছে কি নেবুলা, হাইপোথিসিস ইত্যাদি থিওরি রয়েছে।
বিগ ব্যাং থিওরি প্রবক্তাকে, বিগ ব্যাং থিওরি প্রবক্তা হচ্ছেন, এখানে লেখা আছে দেখো, জর্জ লেমাইত্রে। তাহলে বিগ ব্যাং থিওরি প্রবক্তার নাম কি? জর্জ লেমাইত্রে। এটা কিন্তু ভালো করে মনে রাখবে। এবার তোমাদের কাজ কি? গুগল থেকে একটু বিগ ব্যাং থিওরিটা কি একটু জেনে যাওয়া, কারণ এই প্রশ্নটা কাদেরকে করবে? যারা ভূগোলে অনার্স, যারা জিওগ্রাফিতে অনার্স তাদেরকে জিজ্ঞেস করবে। এবার জিওগ্রাফি থেকে কী কী প্রশ্ন করতে পারে? জিওগ্রাফি থেকে প্রশ্ন করতে পারে অপসূর কাকে বলে, অনুসূর কাকে বলে, মহাবিষুব কাকে বলে, জলবিষুব কাকে বলে, কর্কটক্রান্তি রেখার মান কী, মকরক্রান্তি রেখার মান কী, ঠিক আছে, সূর্যের উত্তরায়ণ কাকে বলে, দক্ষিণায়ন কাকে বলে, চন্দ্রগ্রহণ কী, সূর্যগ্রহণ কী, অমাবস্যা কী, পূর্ণিমা কী, জোয়ার ভাটা কী, কখন জোয়ার ভাটা প্রবল হয়, যেগুলো তোমাদের ক্লাস 8 পর্যন্ত বইয়ে রয়েছে সেগুলো। আমাদের ভারতের আয়তন কত, আমাদের ভারতের চারপাশে কী কী মানে আন্তর্জাতিক দেশ রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে কোন কোন রাজ্যগুলো সীমানা শেয়ার করেছে, এই জিনিসগুলো জেনে যেতে হবে, কারণ এগুলো থেকে প্রশ্ন করবে। স্থানীয় সময় কী, অক্ষাংশ কী, দ্রাঘিমাংশ কী, প্রমাণ সময় কী, এগুলো কিন্তু ভালো করে পড়ে যেতে হবে। এগুলো থেকে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি প্রাইমারি ইন্টারভিউ ক্র্যাশ কোর্স। তো তোমরা যারা আমাদের প্রাইমারি ইন্টারভিউ কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে কিন্তু তোমাদেরকে রেগুলার আমরা অনলাইনেই, যেহেতু ক্লাসটা আমাদের অনলাইন, ক্লাসে কিন্তু তোমাদের ভিডিও কলের মাধ্যমে সমস্ত ক্লাস করানো হবে। এখানে তোমরা প্রত্যেকটা ক্লাসের প্রশ্ন উত্তর, পিডিএফ, ডেমো ক্লাস সমস্ত কিছু তোমাদেরকে এখানে প্রিপারেশন করানো হবে। সেই জন্য তোমাদেরকে বলছি প্রত্যেকে ক্লাস 8 পর্যন্ত যাদের ভূগোলে অনার্স, যাদের জিওগ্রাফিতে অনার্স, তারা ক্লাস 8 পর্যন্ত জিওগ্রাফির বইটা ভালো করে পড়ে যাও। যাদের ইতিহাসে অনার্স, তারা ইতিহাসের বইগুলো, ক্লাস লেভেলের বইগুলো ভালো করে পড়ে যাও, ঠিক আছে? ওইগুলো থেকেই প্রশ্ন কমন পাবে, শিওর কমন পাবে। আমার প্রতি বিশ্বাস রাখো, তোমরা কমন পাবে। ওই বইগুলো একটু ভালো করে পড়ো। তারপরে বলছি দেখো, স্বাধীনতা দিবস স্কুলে কিভাবে ম্যানেজমেন্ট করবেন। তো আপনার স্কুলের স্বাধীনতা দিবসের দিন আপনি কিভাবে ম্যানেজমেন্ট করবেন। স্বাধীনতা দিবস স্কুল পালন করার জন্য আমি শিক্ষক হিসাবে কি কি করব? একটি কমিটি গঠন করব, সেখানে শিক্ষক ও ছাত্র উভয় অংশগ্রহণ করবে। অনুষ্ঠানের পরিকল্পনা করব, যেখানে জাতীয় পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, বক্তৃতা ইত্যাদি থাকবে। শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য উৎসাহিত করব। একটি পদযাত্রা বা র্যালি আয়োজন করব, যাতে স্থানীয় মানুষও স্বাধীনতা দিবস সম্পর্কে জানতে পারে। সবশেষে শিক্ষার্থীদের সঙ্গে মিষ্টি বিতরণ করব এবং দিনটিকে আমরা সম্পন্ন করব। 2025 সালে 79তম স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। নেক্সট দেখো, বিজ্ঞান বিষয়ক মডেল আপনি কিভাবে শিক্ষার্থীদেরকে বোঝাবেন। যে সায়েন্টিফিক যে মডেলগুলো রয়েছে আপনি শিক্ষার্থীদেরকে কিভাবে বোঝাবেন, প্রশ্নটা ইম্পর্টেন্ট। বলছে বিজ্ঞান বিষয়ক মডেল শিক্ষার্থীদের বোঝাবার জন্য মডেলটি সহজ ভাষায় ব্যাখ্যা করতে হবে। মানে আমি যে মডেলটা দেখাচ্ছি সেই মডেলটা কি, যেমন গ্লোব একটা মডেল, তাহলে গ্লোবটা কি এটা আমাকে একদম সম্পূর্ণভাবে বাচ্চাদেরকে সহজ ভাষায় আগে বোঝাতে হবে। চিত্র বা ডায়াগ্রাম ব্যবহার করতে পারেন, বা মূর্ত জিনিসকেও ব্যবহার করতে পারেন। মডেলের বিভিন্ন অংশ, তাদের কাজ সম্পর্কে বিস্তারিত বলতে হবে। যে মডেলে কি কি রয়েছে প্রত্যেকটা জিনিস সম্পর্কে বিস্তারিত বলতে হবে। মডেলের সাথে সম্পর্কিত পরীক্ষা বা প্রদর্শন করতে হবে। শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে এবং উত্তর দিতে হবে। এই জিনিসগুলো ভালো করে মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন বলছে, ভারতে প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়। খুব ভালো একটা প্রশ্ন বলছি দেখো। ভারতে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় 26শে জানুয়ারি। এই দিনে ভারতের সংবিধান কার্যকর হয়েছিল 1950 সালে। 1950 সালে ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল। 2025 সালে 76তম প্রজাতন্ত্র দিবস পালন করা হলো এই 2025 সালে। এখান থেকে তোমাদের ইন্টারভিউ একটা প্রশ্ন করতে পারে, তোমাদের ইন্টারভিউ প্রশ্ন করেছিল। এই প্রশ্নটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে আমাকে, যে 26শে জানুয়ারি কেন প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। আমরা যে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করি সেটা কেন পালন করা হয়, কী জন্য পালন করা হয়, এটা জিজ্ঞেস করতে পারে। তাহলে এর উত্তর তুমি কি বলবে অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দেবে, বা ভিডিও ডেসক্রিপশনে দেখবে আমার কন্ট্যাক্ট নাম্বার বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে জয়েন হয়ে যাও। সেখানে এই সমস্ত প্রশ্নের রেগুলার কিন্তু আলোচনা হচ্ছে। নেক্সট দেখো, জেন্ডার কাকে বলে, কয় প্রকার, কী কী। তাহলে জেন্ডারটা ভালো করে একটু পড়বে। জেন্ডার হচ্ছে মেনলি 4 প্রকার। একটা হচ্ছে কি ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, নিউট্রাল জেন্ডার আর কমন জেন্ডার,
ঠিক আছে, তাহলে এই জেন্ডার কাকে বলে এটা জানতে হবে। যে নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী পুরুষ অথবা অচেতন পদার্থকে বোঝায় তাকে বলবো আমরা জেন্ডার। তাহলে জেন্ডার 4 প্রকার, এই 4 প্রকারের 4টে করে উদাহরণ কিন্তু ভালো করে মনে রেখে যেও। আমি টপিকগুলো বলে দিচ্ছি, টপিকগুলো কিন্তু ভালো করে নিজের দায়িত্বে পড়ে যেও। আর আমাদের ক্লাসে যদি অ্যাডমিশন নাও তাহলে তো সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে, তোমাদেরকে আলাদা করে পড়া দরকার নেই, সমস্ত পিডিএফ আমরা প্রোভাইড করে দেবো। যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও। নাম্বারটা আমি বলে দিচ্ছি অ্যাডমিশনের জন্য, ঠিক আছে, 9647300217 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদেরকে জয়েন করে নেব, ঠিক আছে। একটু ভালো করে কন্ট্যাক্ট নাম্বারটা লিখে রাখো। চলো এবার নেক্সট কোশ্চিন দেখো, প্রশ্ন করছিল জেন্ডার কাকে বলে, তারপর সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছে ফাদার কোন জেন্ডার, জিজ্ঞেস করতে পারে স্টুডেন্ট কোন জেন্ডার, জিজ্ঞেস করতে পারে তো প্যারেন্টস কোন জেন্ডার। তাহলে এগুলো একটু ভালো করে পড়ে যেতে হবে বেসিক ধারণাটা। তাহলে ফাদার হচ্ছে একটা ম্যাসকুলিন জেন্ডার, যেটাকে বলছি আমরা পুংলিঙ্গ। তারপর নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করেছে চাইল্ড লেবার কি, মানে শিশু শ্রমিকটা কি। বলছে যখন 14 বছরের কম বয়সী শিশু অর্থের জন্য বিভিন্ন কায়িক পরিশ্রমমূলক কাজ করে তখন থেকে বলবো আমরা চাইল্ড লেবার। মানে 14 বছরের নিচে বাচ্চারা যদি অর্থের বিনিময়ে কাজ করে কোনো জায়গাতে সেটাকে আমরা বলবো চাইল্ড লেবার। এটি সংবিধানের 24 নম্বর ধারাতে বলা হয়েছে, মানে চাইল্ড লেবার করা যাবে না, এটা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করছে অমৃত সেন কে ছিলেন, তিনি কত সালে কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। খুব ভালো একটা প্রশ্ন। অমৃত সেন একজন ভারতীয় অর্থনীতিবিদ এবং দার্শনিক ছিলেন। তিনি জনকল্যাণ, অর্থনীতি এবং মানব উন্নয়ন তথ্যে অবদানের জন্য পরিচিত। খুব ইম্পর্টেন্ট। তাহলে তিনি কেন নোবেল পুরস্কার পেয়েছেন, তার নোবেল পুরস্কার পাওয়ার জন্য মেন দায়ী হচ্ছে জনকল্যাণ, অর্থনীতি মানে মানুষের জন্য অর্থনীতি এবং মানব উন্নয়ন তথ্যের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি 1998 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। অমৃত সেনের লেখা একটি বইয়ের নাম হলো দারিদ্র্য এবং দুর্ভিক্ষ, অধিকার ও বঞ্চনার ওপর একটি প্রবন্ধ, মানে তার লেখা একটি বইয়ের নাম হচ্ছে পভার্টি অ্যান্ড ফেমিনিস, ঠিক আছে, অ্যান্ড এসে অ্যান্ড ইন্টেলিমেন্ট অ্যান্ড ডিপ্রাইভেশন। তাহলে এই জিনিসগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখো, ওকে। তাহলে তোমরা গুগলে সার্চ করতে পারো, অনেক সহজ সহজ বইয়ের নাম আছে, এটাই যে তোমাদেরকে পড়ে যেতে হবে এমনটা নয়। গুগলে সার্চ করে দেখো যে অমৃত সেনের লেখা কয়েকটি বইয়ের নাম, পড়ে যেতে পারো। তারপর নেক্সট কোশ্চিন রাধাকৃষ্ণান কমিশন সম্পর্কে বলুন। তাহলে আমি কিন্তু গতকালকের ক্লাসেই রাধাকৃষ্ণান মানে ভারতের যে শিক্ষা কমিশনগুলো ছিল সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। রাধাকৃষ্ণান কমিশন সম্পর্কে বলুন। রাধাকৃষ্ণান কমিশন হলো ভারত সরকার কর্তৃক গঠিত একটি শিক্ষা কমিশন। এটি 1948 সালে গঠিত হয়েছিল। কমিশনের চেয়ারম্যান ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। প্রধান কাজ কি, ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্করণ করা ও উন্নয়নের জন্য সুপারিশ করা। কী কী সুপারিশ করা হয়েছিল, প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা, মাধ্যমিক শিক্ষার সংস্কার করা, উচ্চশিক্ষার সংস্কার করা, শিক্ষক প্রশিক্ষণের উন্নয়ন ঘটানো, শিক্ষা ব্যবস্থায় সমতা ও ন্যায় বিচারের প্রচার করা। নেক্সট বলছে আমাদের দেশের রাজনীতির নাম কি, আমাদের দেশের রাজধানীর নাম কি। আমাদের দেশের রাজধানীর নাম হচ্ছে নিউ দিল্লি। 1956 সালে দিল্লি একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় এবং পরবর্তীকালে 1991 সালে 69তম অ্যামেন্ডমেন্ট মানে 69তম সংশোধনীর মাধ্যমে দিল্লিকে ভারতের জাতীয় রাজধানী অঞ্চল হিসাবে রূপান্তর করা হয়। এনসিটির ফুল ফর্ম কি, এনসিটির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, নেক্সট দিন আমরা 40 থেকে বাকি প্রশ্নগুলো আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।